স্বাগতম অনলাইন ক্লাসে। আমার নবম দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, অধ্যায় 13 সসীম ধারা থেকে আমি তোমাদের বলেছিলাম পর্ব আকারে তোমাদের আমি বইয়ের অঙ্কগুলো, সৃজনশীল অঙ্ক, এমসিকিউ আমি তোমাদের দেব। তবে আমি আজকে তোমাদের সেই নিরিখেই এমসিকিউ নিয়ে আসছি এবং এই 10টা এমসিকিউ বোর্ডে তোমরা দেখতে পাচ্ছ। এই 10টা এমসিকিউর মাধ্যমে আমি এই অধ্যায়টা শেষ করছি। তো আমরা এই যে পর্ব 9 পর্যন্ত আমি দিয়েছি, আমরা কতটুকু শিখেছি সেটা একটু আমরা এমসিকিউর মাধ্যমে একটু যাচাই করতে পারি। তো আমি তোমাদের প্রথমে বলবো, এই ভিডিওটা এই অবস্থায় তোমরা পজ করে নিজেরা এই 10টা এমসিকিউ একটু নিজেরা সলভ করো এবং সেই ক্ষেত্রে পরে আবার তোমরা একটু যাচাই করো কোনটা হয়েছে এবং কোনটা হয়নি। তো আমরা শুরু করি। এখানে আমি তোমাদের 1 থেকে 10 পর্যন্ত 10টা এমসিকিউ রেখেছি। অনুশীলনী 13.1 এবং 13.2 অধ্যায় 13 এর। আমরা তোমরা জানো এমসিকিউ একটা নির্দিষ্ট টাইম আছে। এই এমসিকিউগুলো সলভ করার সময় কোনো একটা এমসিকিউ আমরা 2 সেকেন্ড বা 3 সেকেন্ডও করতে পারি, কোনো একটা এমসিকিউ আমরা আবার 1 মিনিট লাগে, কোনো একটা এমসিকিউ আমাদের 2-3 মিনিটও লাগে। হ্যাঁ, সেই ক্ষেত্রে মোটামুটি ব্যালেন্স করে আমাদের এমসিকিউটা টাইমের একটা ব্যালেন্স করে আমাদের এমসিকিউটা আনসার করতে হয়। এবং এমসিকিউ আনসার করার আমরা যে নর্মাল একটা অঙ্ক দেখা যায়, এটা যদি করি আমি আমাদের 5, 6, 7, 8 মিনিটও লাগে। আবার সেম এই কোয়েশ্চেনটা এমসিকিউ হিসেবে দিতে পারে। সেক্ষেত্রে যদি আমরা একটু কৌশলী হই, মানে মেকানিজমটা যদি রপ্ত করতে পারি কীভাবে এমসিকিউ আনসার করতে হয়, কারণ সেক্ষেত্রে তো আমার ডিটেলসের দরকার নাই, আমার জাস্ট আনসারটাই দরকার। সেক্ষেত্রে আমরা যদি কৌশলটা রপ্ত করতে পারি কীভাবে কম সময়ে এমসিকিউটা আনসার করতে হয়, সেই ক্ষেত্রে আমাদের জন্য টাইমটা একটু সেভ হয়। হ্যাঁ, তো আমরা দেখি, আমি এখানে প্রথমে 1 থেকে 10টা আছে, আমরা 10 নম্বরটা আগে সলভ করি, যেটা আমাদের এখানে একটা জায়গার ব্যাপার আছে। আমি 10 নম্বর থেকে শুরু করি, উল্টা শুরু করি। 10 নম্বর হচ্ছে 1/√3 -1 এবং √3 এর পরবর্তী পদটি কি হবে? পরবর্তী পদটি কি হবে? পরবর্তী পদ বলতে এই যে দেখা যাচ্ছে 1, 2, 3, তার মানে চতুর্থ পদ কত হবে? আর সেক্ষেত্রে আমাকে একটা কাজ করতে হবে। ফার্স্ট কথা হচ্ছে, এটা কি সমান্তর দ্বারা নাকি গুণোত্তর দ্বারা? দেখতে পাচ্ছি এটা থেকে এটা বিয়োগ করলে চোখের পলকে দেখা যায়, বিয়োগ করলে কিন্তু একই হয় না। হ্যাঁ, এটা থেকে এটা বিয়োগ, এটা থেকে এটা বিয়োগ, বিয়োগফলটা একই হয় না। একই হয় কি হয় না তুমি একটু করে দেখতে পারো। আবার যদি আমি ভাগ করে দেখি, এরকম অঙ্ক আমরা বইয়ে যেহেতু করেছি, আমি যদি ভাগ করি, আমি 10 নম্বর করাচ্ছি। ভাগ মানে হচ্ছে -1 ভাগ 1/√3। এক্ষেত্রে -1 গুণ উপরে √3, নিচে 1, উল্টালে এক্ষেত্রে এটা হবে -√3। আবার আমি যদি এটাকে দিয়ে ভাগ করি, √3 ভাগ -1, সেই ক্ষেত্রে এটা হচ্ছে √3 1 দিয়ে ভাগ করলে √3 এবং মাইনাস সাইন ভাগ করলে মাইনাস সাইনটা আগে চলে আসবে। তার মানে আমরা বুঝে গেছি এটা হচ্ছে একটা গুণোত্তর দ্বারা। গুণোত্তর দ্বারা, যেহেতু গুণোত্তর দ্বারা, তাইলে আমি চতুর্থ পদ তো হয়ে গেলাম AR4 -1। তাহলে এখানে মানটা বসিয়ে দাও, a এর মান এবং r এর মান, এই যে ভাগফল একই আসছে, এটা হচ্ছে r এর মান, এটা হচ্ছে r এর মান একই। তাহলে a এর মান হচ্ছে 1/√3, r এর মান হচ্ছে -√3 এবং 4 থেকে 1 দিলে 3, এবং তুমি করতে পারো। সেটা তো আমরা জানি, বইও আমরা এরকম অঙ্কগুলো করেছি যেহেতু বা ভাষা। অথবা আমরা যদি একটু অন্যভাবে চিন্তা করি, দেখো যেমন 2, তারপর হচ্ছে কিন্তু 4, তারপর হচ্ছে কিন্তু 8, তারপর হচ্ছে কিন্তু 16। এখন আমাকে যদি বলে এটার পরেরটা কত, আমরা কিন্তু নিমিষেই বলে দিতে পারি পরেরটা কত। তার মানে কেন কিভাবে বলতে পারি, 4কে 2 দিয়ে ভাগ করলে 2, 8কে 4 দিয়ে ভাগ করলে 2, 16কে 8 দিয়ে ভাগ করলে 2। যেহেতু ভাগ করলে 2 হয়, তাহলে আমরা বুঝতে পেরেছি ভাগ করলে যদি 2 হয়, তাহলে 2 এর সাথে 2 গুণ করলে 4, 4 এর সাথে 2 গুণ করলে 8, 8 এর সাথে 2 গুণ করলে 16, তার মানে 16 এর সাথে 2 গুণ করলে এটা হবে 32। অর্থাৎ এর পরের পদের মধ্যে যেতে হলে ওই যে ভাগফল 2 আসছে সেটা দিয়ে গুণ করতে হয়। একইভাবে এখানে যে আমি ভাগফল পেয়েছি -√3, তাহলে এটাকে -√3 দিয়ে গুণ করলে এটা পাবো, এটাকে -√3 দিয়ে গুণ করলে এটা পাবো, নিশ্চয়ই এটাকে -√3 দিয়ে গুণ করলে এর পরবর্তী পদটা পাবো। যেটা এমসিকিউ করছি, আমরা তো ডিটেইলস লেখার দরকার নেই। তাহলে আমি তৃতীয় পদ হচ্ছে √3, এটাকে কি দ্বারা গুণ করব? -√3 দ্বারা। সেই ক্ষেত্রে মাইনাস আসছে, √3 গুণ করলে তোমরা জানো √3 স্কয়ার, স্কয়ারের সাথে রুট কাটা যায়, শুধু 3। তাহলে আমার आंसर হবে কত? -3। সেই ক্ষেত্রে আমার 10 নম্বরের आंसर হবে ঘ, -3। এই आंसरটা হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো।
এরপরে আমরা 9 নম্বরে যাই। আমি 10 নম্বর পর্যন্ত মুছে ফেলছি। আমরা যদি 9 নম্বরটা দেখি, দেখো 1 প্লাস 2 প্লাস 3 প্লাস and so on এভাবে n পর্যন্ত ধারা আছে। এটা সমষ্টি নির্ণয়ের ক্ষেত্রে সূত্র কোনটি? যারা এর আগে ক্লাসগুলো রপ্ত করেছো তারা এর মধ্যে বুঝে ফেলেছো এই 3টা বহুপদী কোয়েশ্চন আছে, 3টা থেকে কোন কোন আনসারগুলো আসতে পারে। এটা কি 1 মনে হয়, এটা কি 2 মনে হয়, নাকি 3, নাকি 3টা মনে হয়? তবে আমি তোমাদের একটু বলতে পারি, এখানে a প্লাস n মাইনাস 1 ইন্টু d, এটা হচ্ছে আসলে সমষ্টির কোনোভাবেই সূত্র হইতে পারে না। এটা কিন্তু n তম পদের সূত্র। সেক্ষেত্রে এটা কিন্তু শুরুতেই কিন্তু এই জিনিসটা আমার ক্রস, মানে শুরুতেই এটা কিন্তু ক্রস, এটা হবে না, মানে 3 নম্বর প্রশ্নই আসে। এবার আমরা 1 এবং 2 এর মধ্যে আমরা যদি একটু চিন্তা করি, আমরা জানি সমষ্টি সূত্র সমান্তর ধারার ক্ষেত্রে যে কোনো সমষ্টি সূত্র হচ্ছে এটা, মানে 2 নম্বর সূত্রটা n/2 twice a plus n minus 1 into d, এটা আমরা জানি। তাহলে 2 নাম্বারটা তো ঠিকই আছে, 2 নাম্বার আসতেছে। 1 নাম্বার সূত্রটা কিন্তু আমরা বলেছি 1 থেকে n পর্যন্ত যদি কোনো গ্যাপ না হয়, সেই ক্ষেত্রে আমাদের এই সূত্রটা হচ্ছে আসলে এটা n into n plus 1/2। যদি কোনো গ্যাপ না থাকে, তাহলে আমরা দেখতেই পাচ্ছি এখানে কোনো গ্যাপ নাই, সেই ক্ষেত্রে আমার সূত্র হচ্ছে 1 এবং 2। এবং তোমরা এটাও জানো এখান থেকে কিন্তু আমরা আবার এটা কিন্তু বের করতে পারি। কিভাবে বের করতে পারি আমি বলেছি, আমার এই পর্বগুলোতে আছে 2, a এর মান কিন্তু এখানে 1 প্রথম পদ, এবং n minus 1, d এর মানও কিন্তু 2 থেকে 1 গেলে 1, 3 থেকে 2 গেলে 1, তাহলে এটা কিন্তু 1। তাহলে n/2 এটা হচ্ছে 2 প্লাস n minus 1, তাহলে n/2 2 থেকে 1 গেলে 1 প্লাস n। তাহলে এক্ষেত্রে সে একটু সাজিয়ে লিখলে n ইন্টু n প্লাস 1, আর নিচে হচ্ছে কত 2, তাহলে n ইন্টু n প্লাস 1/2। তাহলে সেই ক্ষেত্রে আমার আনসার হবে কত 1 এবং 2। তাহলে 1 এবং 2, সেক্ষেত্রে আমার আনসার হচ্ছে গ নম্বর। ওকে, আচ্ছা আমরা 9 নম্বর করেছি। আমরা এবার পিছন থেকে যেটা করছি আমরা এবার 8 নম্বর করি। আচ্ছা 8 এবং 7, এই 8 এবং 7 কিন্তু প্রশ্নটা কিন্তু এখানে একটু খেয়াল করো, যেটা আবার পিছন থেকে করছি। এই 7 ও 8 নং প্রশ্নের উত্তর দাও নিচে সমান্তর ধারা থেকে। তার মানে আমাকে একটা মেসেজ দিয়ে দিচ্ছে এটা কিন্তু একটা সমান্তর ধারা, p প্লাস q প্লাস r প্লাস s প্লাস এভাবে x পর্যন্ত, শেষ পদ x, এটা সমান্তর ধারা। প্রশ্ন হচ্ছে ধারাটির পদ সংখ্যা কত। পদের সংখ্যা মানে শেষ পদ যে x আসছে এটা আসলে কততম পদ। এটা যদি 100তম পদ হয় তাহলে আমার পদের সংখ্যা 100টা, এটা যদি 20তম পদ হয় আমার পদের সংখ্যা 20। যদি এখানে সবটাই বীজগাণিতিক রাশি, সেই ক্ষেত্রে আচ্ছা আমরা 7-8 করি একসাথে। সেই ক্ষেত্রে আমার একদম তোমার কোনো গাণিতিক ফিগার আসার সুযোগ নাই, যেহেতু এগুলো সবগুলো বীজগাণিতিক রাশি। সেই ক্ষেত্রে আমার এই 4টা থেকে কোনটা আনসার হতে পারে। তাহলে আমরা যদি চিন্তা করি পদ সংখ্যা কত, তার মানে এই x এটা হচ্ছে আমরা ধরলাম n-তম পদ। খেয়াল করো n-তম পদ হচ্ছে a প্লাস n মাইনাস 1 ইন্টু d, এবং এটা হচ্ছে কিন্তু x, যেহেতু শেষ পদ হচ্ছে n-তম পদ, এবং এটা কিন্তু আমরা x ধরেছি শেষ পদ। এবং এখানে দেখো আমার a এর মানটা, এই অঙ্কে a এর মানটা আমার কি হতে পারে, a এর মানটা আমার p, a এর মান কিন্তু p, যেহেতু আমরা এখানে সবটাই p। এবং d এর মানটা কি হতে পারে, একটু চিন্তা করো। d এর মানটা অনেক হতে পারে, q মাইনাস p হতে পারে, আবার r মাইনাস q হতে পারে। দেখো আমি সবটা লিখতেছি, r মাইনাস q হতে পারে, আবার s মাইনাস r সেটাও হতে পারে, সমান s মাইনাস r, সেটাও হতে পারে, মানে তিনটা যেটা হয় আর কি। তো আমি যদি এখন এখানে যদি চিন্তা করি, যেহেতু আমাকে বলেছে কত পদের সংখ্যা কত, তাহলে আমি বুঝছি এখানে n এর মানটা আমাকে বের করতে হবে। n এর মান যদি আমি আগেও বলেছি 10 হয়, তাহলে পদের সংখ্যা 10, যেটা এখানে বীজগাণিতিক রাশি, তাহলে সেই ক্ষেত্রে আমি n এর মানটা বের করব। আমি একটা কাজ করি, নর্মালি এগুলো মানগুলো পরে বসাই। n মাইনাস 1 ইন্টু d সমান হচ্ছে x, এটা যদি পাশে নি মাইনাস a, তাহলে n মাইনাস 1 সমান হচ্ছে x মাইনাস a বাই d। তাহলে n সমান x মাইনাস a বাই d, এই মাইনাস 1টা দিকে নিলে প্লাস 1। আচ্ছা একটু কি এখন এরকম তো কোনো রাশি নাই, তাহলে আমার এখানে a এর মানটা আমি জানি p, তাহলে x মাইনাস p, তাহলে আমার x মাইনাস p উপরে সবটা x মাইনাস p আছে, তাহলে a এর মানটা বসালাম x মাইনাস p।
এরপরে ডি, ডি এর মানটা আছে 2, আমার ডি এর মান ওখানে নাই, এখানে কোনো 2 নাই, তাহলে এটা বাদ। তারপরে কিউ মাইনাস পি, কিউ মাইনাস পি এটা আছে, তাহলে কিউ মাইনাস পি, কিউ মাইনাস পি প্লাস 1, কিন্তু পাশে প্লাস 1 নাই, এটা বাদ। 3 নাম্বার এক্স মাইনাস পি কিউ মাইনাস পি প্লাস 1, তাহলে আমি ডি নাম্বার কিউ মাইনাস পি বসালাম, পাশে প্লাস 1 দিলাম, এই যে পাশে প্লাস 1, ডি এর মান হচ্ছে কিউ মাইনাস পি। সেই ক্ষেত্রে আমি 3 নাম্বারটা পাচ্ছি, 4 নাম্বার মাইনাস 1 এর কারণে 4 নাম্বারটা হবে না। সেই ক্ষেত্রে আমার আনসার হচ্ছে গ, আই মিন 7 আমার আনসার হচ্ছে 3, 7 আনসার হচ্ছে 3। ওকে, আচ্ছা, ধারাটির জন্য নিচের কোনটি সঠিক, নিচের কোনটি সঠিক এই ধারাটার জন্য। আচ্ছা, এখানে আমরা কিউর মান দিয়েছে দেখলাম, আবার আর এর মান দিয়েছে দেখলাম, তারপর এরকম আর দুটো বীজগণিত রাশি পি প্লাস কিউ সমান এস মাইনাস এক্স, আচ্ছা পি মাইনাস কিউ সমান এক্স মাইনাস পি, এরকম 4টা রাশি করেছে। আচ্ছা, যেহেতু ধারাটা সমান্তর ধারা, তো আমি যদি এরকম একটা ধারা চিন্তা করি, মনে করো আমি চিন্তা করলাম 3, তারপর চিন্তা করলাম 6, তারপর চিন্তা করলাম 9, বুঝতে পেরেছি, এরপরে কি হবে 12, এরপরে হবে 15, এটা একটা সমান্তর ধারা, ডিফারেন্স হচ্ছে 3টি। এখন আমি আগেও বলেছি কোনো এক সময়, এই 6 এর মানটা হচ্ছে, মাঝখানের পদটা হচ্ছে, এই যদি সমান্তর ধারার ক্ষেত্রে এই দুটোটা যোগ করে 2 দিয়ে ভাগ, মানে গড়, তার মানে 6 সমান হবে 3 যোগ 9 ভাগ 2। দেখো 9 3 12, 12কে 2 দিয়ে ভাগ করলে 6। আবার তুমি যদি 9 বের করতে চাও, দেখো যে 6 আর 12 18, 18কে 2 দিয়ে ভাগ করলে 9। তুমি যদি 12 মান বের করতে চাও, 15, 15 9 হচ্ছে 24, 24কে 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 12। তার মানে যদি সমান্তর দ্বারা হয়, কোনো পদ হচ্ছে তার আগের পদ এবং পরের পদের যোগফলকে 2 দিয়ে ভাগ। সেই ক্ষেত্রে আমি যদি কিউর কথা চিন্তা করি, প্রথমে কিউ, তাহলে তার আগে আছে পি এবং পরে আছে আর, তাহলে পি যোগ আর ভাগ 2, সেক্ষেত্রে আমি আনসারটা পেয়ে গেছি। কিউ সমান হচ্ছে পি প্লাস আর ভাগ 2, মানে 3 যোগ 9 ভাগ 2 হচ্ছে মাঝখানেরটা, তাহলে পি যোগ আর ভাগ 2 হচ্ছে মাঝখানেরটা, তাহলে সেক্ষেত্রে কম। আর অন্যগুলো তো আমি দেখতেই পাচ্ছি আর সমান, এখানে মাইনাস হিসাব হচ্ছে না, আর এগুলো আসতেছে না, তাহলে আমরা আমাদের আনসারটা পেয়ে গেছি 7 এবং 8। আমরা এবার 6 নম্বরে যাই। 6 নম্বরটা হচ্ছে লগ 9, লগ 27, লগ 81 তার একটা সাধারণ অন্তর্গত, সাধারণ অন্তর্গত, তার মানে এটা হচ্ছে একটা সমান্তর দ্বারা। কিন্তু নরমালি সমান্তর দ্বারা বোঝার জন্য লগ 27 থেকে লগ 9, লগ 81 থেকে লগ 27 ওইভাবে বিয়োগটা সরাসরি করা যায় না, এগুলো আসলে একটু কাজ করতে হয়। যারা লগ সম্পর্কে যাদের ধারণা আছে তারা আশা করি বুঝতে পারবা। আমার ধারাটা হচ্ছে লগ 9, আমার ধারাটা হচ্ছে লগ 27, এবং এটা হচ্ছে লগ 81। আমরা যদি কাজ করি লগ, এটা হচ্ছে আসলে 9 মানে 3 স্কয়ার, এটা যদি একটু কাজ করি 3 কিউব মানে 27, আর 3 যদি 4টা গুণ করি তাহলে 81 হয়। তাহলে এই সূত্র অনুসারে 2 সামনে আসলো লগ 3, 3টা সামনে আসবে লগ 3, এবং 4 সামনে আসবে লগ 3। তাহলে দেখতেই পাচ্ছ 3টা লগ 3 থেকে 2টা লগ 3 গেলে একটা লগ 3, 4টা লগ 3 থেকে 3টা লগ 3 গেলে তাও একটা লগ 3। তার মানে আমার ডি এর মান সাধারণত হচ্ছে শুধু লগ 3। 6 নাম্বার সাধারণত হচ্ছে শুধু লগ 3, তার মানে খ, মানে এই ক্ষেত্রে आंसर হচ্ছে log 3। ওকে, 5 নাম্বার -8 -4 -0 ধারাটা সাধারণ অন্তর্গত। সাধারণ অন্তর আমরা জানি, একটু আগে করলাম 5 নাম্বার, এটা হচ্ছে আমাদের 6 নাম্বার। সাধারণ অন্তর মানে দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ, তাহলে দ্বিতীয় পদ -4 মাইনাস প্রথম পদ, প্রথম পদ -8, দেখো দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ, আমরা কিন্তু এই জায়গাটা কমন ভুল করে ফেলি, একটাই মাইনাস সাইন দিব, তাহলে -4 মাইনাস মাইনাসে +8, সেই ক্ষেত্রে 8 থেকে 4 গেলে হবে 4, সেই ক্ষেত্রে আমার आंसर হচ্ছে 4, आंसर হচ্ছে 4। ওকে, এবং 4 নাম্বার 2 + 4 + 6 দ্বারা একটি সাধারণ অন্তর ও n-তম পদের অনুপাত করে। সাধারণ অন্তর আমরা 4 নাম্বার যদি করি, সাধারণ অন্তর হচ্ছে, আমরা এখান থেকে বুঝতে পারতেছি 4 থেকে 2 গেলে 2, 6 থেকে 4 গেলে 2। আচ্ছা, আমার সাধারণ অন্তর আরেকটা হচ্ছে অনুপাত, নাকি সাধারণ অন্তর ও n-তম পদের অনুপাত, n-তম পদ, n-তম পদ। সাধারণ অন্তর আমরা তো পেয়ে গেছি 4 থেকে 2 গেলে 2, 4 থেকে 2 গেলে 2। এরপর আমরা n-তম পদটা দরকার, n-তম পদ, এটা প্রথম পদ যদি 2 হয়, দ্বিতীয় পদ যদি 4 হয়, তৃতীয় পদ যদি 6 হয়, তাহলে দেখতেই পাচ্ছ এটা কিন্তু ডাবল ডাবল করে যাচ্ছে, প্রথম পদ 2, দ্বিতীয় পদ 4, তৃতীয় পদ 6।
তাহলে n তম পদ আমরা দেখি বুঝতে পারি এটার n তম পদ হচ্ছে 2n। n তম পদ হচ্ছে 2n। তুমি দেখো 2n যদি ভাবো এখানে যদি 1 বসাও মানে প্রথম পদ, তাহলে 2 একে 2, এখানে যদি 2 বসাও 2 দুগুণে 4, এখানে যদি 3 বসাও 3 দুগুণে 6। তাহলে আমি বুঝতে পেরেছি এই দ্বারা n তম পদ হচ্ছে 2n, এই দ্বারা n তম পদ হচ্ছে 2n। আচ্ছা, তোমাদের আবার প্রশ্ন থাকতে পারে স্যার এটা যদি আমি বুঝতে না পারি তখন কি করব? সেই ক্ষেত্রে তো আমি জানি আমার n তম পদের, যেহেতু n তম পদের অনুপাত চাইছে, n তম পদের সূত্রটা আমি এমন করে a প্লাস n মাইনাস 1 ইন্টু d এটা দিয়ে কি করতে পারি। তাই এর মান হচ্ছে 2, এরপর n মাইনাস 1, d এর মানও হচ্ছে কিন্তু 4 থেকে 2 গেলে 2। সেই ক্ষেত্রে যদি 2 প্লাস 2n মাইনাস 2, 2 2 কাটা সমান 2n, যাই যেভাবেই করো। তাহলে n তম পদ হচ্ছে 2n আর সাধারণত হচ্ছে 2। তাহলে আমার आंसर হচ্ছে 2:2n। কিন্তু 2:2n কিন্তু আমার এখানে নাই, আছে দেখো 2:2n কোনোখানে নাই আমার, এটা আছে কিন্তু এটা তো না। তো সেই ক্ষেত্রে যদি 2:2n আমি উভয় পক্ষে কিন্তু 2 দিয়ে ভাগ করতে পারি, যেহেতু 2 আছে। 2 দিয়ে ভাগ করলে এটা হচ্ছে 1, 2 দিয়ে ভাগ করলে এটা হচ্ছে 1। তাহলে 1:n এটা হচ্ছে খ নাম্বার आंसर। সেই ক্ষেত্রে আমার आंसर হচ্ছে খ। ওকে, আচ্ছা এরপরে 3 নাম্বার, নিচের কোন ধারার প্রথম 15 পদের সমষ্টি 225? 15 পদের সমষ্টি 225। নরমালি আমাদের যে মানে আমি যদি নরমালি অঙ্কটা করতে চাই সেক্ষেত্রে সবটাই আমাকে আলাদা আলাদা করে করতে হবে। n এর মান 15 ধরে সেক্ষেত্রে কোনটাতে 225 আসে সেটা আমাকে দেখতে হবে। কিন্তু আমি বলেছিলাম আমাদের এমসিকিউ আনসার করার একটা কৌশল আছে, সেভাবে যদি করতে যাই আমি তো জানি না কোনটা, আমি এটা করলাম আসলো না, এটা করলাম আসলো না, এটা করলাম আসলো না, সেক্ষেত্রে আমাকে 3টা করে চতুর্থ পর্যন্ত ওয়েট করতে হয়। কিন্তু আমি যদি বুঝতে পারি তার মেকানিজমটা যদি বুঝতে পারি সেক্ষেত্রে আমার এই ধরনের জিনিসগুলো করা সহজ। একটা তথ্য আছে 15 পদের সমষ্টি, 15 পদের সমষ্টি 225। মনে হচ্ছে 15কে কেমন যেন স্কয়ার করলে 225 হয়। তোমরা দেখো 15কে কিন্তু স্কয়ার করলে 225 হবে। 15 স্কয়ার সমান হচ্ছে 225। তার মানে 15 পদের সমষ্টি 225 মানে এটা হচ্ছে আসলে 15 পদের সমষ্টি যদি 225 হয় এটা আসলে হচ্ছে যতটা পদের সমষ্টি, দেখো 15 পদের সমষ্টি 225, তার মানে এটা হচ্ছে আসলে কি n 15 স্কয়ার। 225 মানে আসলে কি 15 স্কয়ার। এই 225 মানে আমি বলেছি 15 স্কয়ার, 225 মানে 15 এর বর্গ। তাহলে 225 না বলে তোমাকে বলতে পারতো 15 পদের সমষ্টি 15 স্কয়ার। তাহলে এখান থেকে আমি একটা সিদ্ধান্ত আসতে পারি, মনে হচ্ছে যেন n পদের সমষ্টি n স্কয়ার। 15 পদের সমষ্টি যদি 15 স্কয়ার হয় n পদের সমষ্টি হচ্ছে n স্কয়ার। ওকে, এখন n পদের সমষ্টি n স্কয়ার, এই সূত্রটা আমরা করেছি আমাদের পর্বগুলোতে আছে। আমরা জানি বিজোড় সংখ্যক পদের সমষ্টি হচ্ছে n স্কয়ার, মানে ধারাটা যদি 1 যোগ যোগ 2 যোগ 3 যোগ 5 যোগ এভাবে যদি হয় এবং এভাবে যদি n থাকে তাহলে এটার সমষ্টি হচ্ছে n স্কয়ার। তাহলে এটা যদি 15 পদের সমষ্টি তাহলে ধারাটা হচ্ছে 1 যোগ 3 যোগ 5 এভাবে 15 পর্যন্ত 15টা পদ আছে। তার মানে n এর জায়গায় এখানে কত হবে, এখানে n না, এটা হচ্ছে n পদের না, আমি বলছি এখানে nটা পদ, মানে এটা সেই ক্ষেত্রে হইতে পারে 2n - 1। তাহলে এইরকম 15টা পদের সমষ্টি হচ্ছে n স্কয়ার। তাহলে ধারাটা হচ্ছে আমার আসলে বিজোড়, এই ধারাটা, হ্যাঁ এই ধারাটা। সেই ক্ষেত্রে আমি যদি এখানে 15 বসাই, 15 দুগুণ 30, 30 থেকে গেলে আমার হবে কত 29। সেই ক্ষেত্রে এটা হয়তো 29 হতে পারে। মানে এইখানে আমি বুঝাতে চাচ্ছি 15 পদে আসলে 15তম পদটা হচ্ছে 29 এবং সেই ক্ষেত্রে 1 থেকে 29 পর্যন্ত 15টা পদ আছে, তাদের যোগফল হবে 15 স্কয়ার, আমি হচ্ছে 225। তাহলে আমার ধারাটা হচ্ছে 1 যোগ 3 যোগ 5, এই ধারাটা। গ নাম্বারটা হচ্ছে আমার आंसर। ওকে, এরপর 2 নম্বরে আসি। 3 - 3 + 3 - 3 ধারার টয়েজেন পদের সমষ্টি কত? আচ্ছা, এই যে টয়েজেন নরমালি তুমি সমান্তর দ্বারা নাকি গুণোত্তর দ্বারা সেভাবে বের করে করতে পারো। আমি বলেছি আমাদের আলোচনার বিষয় কিন্তু এমসিকিউ থেকে অন্যভাবে করতে হয়। সেই ক্ষেত্রে আমি যদি টয়েজেনের কথা ভাবি, এই টয়েজেন হচ্ছে এটা আসলে একটা জোড় সংখ্যা বোঝায়। তুমি n এর মান যদি 1 পাবো তাহলে 2 কে 2, n এর মান যদি 2 চিন্তা করো 2 দুগুণে 4, n এর মান যাই চিন্তা করো 5 চিন্তা করো 5 দুগুণে 10। তাহলে টয়েজেন এটা কিন্তু একটা জোড় সংখ্যা, জোড় সংখ্যা মানে জোড় সংখ্যক পদের সমষ্টি। তাহলে এটা হচ্ছে 1 নাম্বার পদ যোগ এটা 3, আবার এই দুইটা যোগ করলে এটা হচ্ছে 3 3 যোগ করা মানে 0, আবার এটা যোগ করলে 3, আবার যদি আরেকটা 3 -3 যোগ করা মানে 4টা, তাহলে 4টা যোগ করলে আবার 0। তাহলে আমরা দেখতে পাচ্ছি দুইটা যোগ করলে 0, 4টা যোগ করলে 0, একেবারে 6টা যোগ করলে 0। তার মানে এটা আসলে টয়েজেন পদের সমষ্টি হবে 0। ওকে, টয়েজেন পদের সমষ্টি হবে 0।
এরপর আমরা 1 নম্বরে যাই। 6+n+n+162 এটা একটি গুণোত্তর দ্বারা n এর মান কত? তোমরা এই ধরনের অঙ্কের সাথে পরিচিত। এই ধরনের অঙ্ক কিন্তু 13.2 আছে তোমাদের, আমরা এগুলো করেছি। কিন্তু আমরা এখানে একটু অন্যভাবে করি, যেহেতু আমি আগেও বলেছি এভাবে আমরা করবো না। আমরা একটা কাজ করি, যেহেতু এটা একটা গুণোত্তর দ্বারা, তাহলে এটা কেটে দিয়ে ভাগ, এটা কেটে দিয়ে ভাগ, এটা কেটে দিয়ে ভাগ। আমরা একটা কাজ করি, মানে m কে 6 দিয়ে ভাগ, সাধারণ অনুপাত আসবে, n কে m দিয়ে ভাগ, সাধারণ অনুপাত আসবে, 162 কে n দিয়ে ভাগ, সেটা সাধারণ অনুপাত আসবে। আমি একটা কাজ করি, এইটাকে 6 দিয়ে ভাগ করি, কি হয় দেখি। 162 ভাগ 6, সেই ক্ষেত্রে আমার আসতো 27, মানে আমার এই ভাগফলটা আসছে কত? 27 আসছে। 162 আমি যদি এখানে লিখি, আমি যদি এখানে লিখি 6+n+n+162, এই 162কে 6 দিয়ে ভাগ করলে, 162কে আমরা যদি 6 দিয়ে ভাগ করি, সেক্ষেত্রে আমার আনসার আসছে কত? 27 আসছে। আনসার আসছে 27। ওকে, 27। তাহলে আমার মান বের করতে হবে কিন্তু এটা, যেহেতু গুণোত্তর ধারা, তাহলে এটা ভাগফল কিন্তু একই আসবে। তাহলে এখান থেকে এখানে যদি ভাগফল যদি 27 হয়, তাহলে এখান থেকে এখানে ভাগফল কত হতে পারে? প্রত্যেকটা ভাগফল কত হতে পারে আমাকে বলো তো। এখান থেকে এখানে যদি ভাগফল 27 হয়, এখান থেকে এখানে আমার এটা কেটে দিয়ে ভাগ করলে নিশ্চিত 3 হবে। আবার এখানে এখানে এটা কেটে দিয়ে ভাগ করলে আমার কিন্তু 9 হবে। দেখো, আমি যদি একটু চিন্তা করি ভাবে, আমি যদি তোমাকে চিন্তা করি, m কে 6 দিয়ে ভাগ করলে হবে 3, m কে 6 দিয়ে ভাগ করলে। আচ্ছা, আবার n কে 6 দিয়ে ভাগ করলে হবে 9, আরো 3। এই 162কে 6 দিয়ে ভাগ করলে এটা হচ্ছে 27। দেখো কত সহজভাবে করলাম আমরা কত সহজে করলাম। আমি বলছি 162কে 6 দিয়ে ভাগ করলে 27, এটা কিন্তু আমরা বের করেছি। এতে যদি 27 হয়, তাহলে এটা কেটে দিয়ে, যদি 3 3 9, 3 9 27, তাহলে এটা কেটে দিয়ে ভাগ করলে হবে 3 গুণ, এটা কেটে দিয়ে ভাগ করলে হবে 9 গুণ, তাহলে এটা কেটে দিয়ে ভাগ করলে হবে 27 গুণ। তাহলে 6 এর সাথে 27 গুণ করলে এটা হবে, তাহলে 6 এর সাথে 3 গুণ করে m এর মান পাবো, 6 এর সাথে 9 গুণ করে n এর মান আমরা পাবো। তাহলে 6 নং হচ্ছে কত? 54। 6 নং হচ্ছে কত? 54। ওকে, তাহলে আমরা এই জিনিসটা করতে পারি। তাহলে আমরা সেই ক্ষেত্রে আমার এখানে আনসার হচ্ছে কত? 54। ওকে, তো প্রিয় শিক্ষার্থীরা, আজ এই পর্যন্তই। আমরা পরবর্তী গণিত ক্লাসে কোনো একটা অধ্যায় নিয়ে এইভাবে আমি ধারাবাহিকভাবে পর্ব আকারে তোমাদের জন্য নিয়ে আসবো। আমি চেষ্টা করছি যে অধ্যায়টা ধরবো, এই অধ্যায়টার জন্য ফুলফিল এবং কাভার হয়। তো আজ এই পর্যন্তই, তোমাদের সবাইকে ধন্যবাদ।